ইউসার বক্ষপটে একটা হিংস্র ঘূর্ণিঝড় কেমন শো শো করে ঘুরছে, যেন মরুর ধুলো আর বিস্তর ধ্বংসযজ্ঞের মাঝে একা দাঁড়িয়ে আছে সে, যেখানে শ্বাস নেওয়া যায় না, শুধু চোখ ঝাপসা হয়। অথচ কার্নিশ ছোঁয়ার আগে আগুন হয়ে পুড়িয়ে দেয় ভেতরটা। বুকের ঠিক বাপাশে যেন এক টুকরো কাঠ ছুঁড়ে সবটা চুরমার করে দিয়েছে অয়ন। ইটের দলা মেরে অনেক দিনের সাজানো আয়নাটা ভেঙে দিল, দিলে যেমন ঝরঝর করে শব্দ হয়, শুধু ওই শব্দটুকুই হলো না। তবে হৃৎপিণ্ডর ছিঁড়ে ছুড়ে যাওয়াটা স্পষ্ট টের পেল ইউষা। টের পেল বুকের পাঁজরগুলো হাড় হাজার খণ্ডে ছড়িয়ে পড়ার আভাস, যা চাইলেও আর এক করা যাবে না। গলবিলে আটকে পড়া সুনামি ঠেসে ধরে অনুভূতি শূন্যের ন্যায়। একই রকম অয়নের চেহারায় চেয়ে রইল মেয়েটা। এই মানুষটাকেও নিজের পৃথিবী বানিয়েছিল, বানিয়েছিল নিজের ধ্যান জ্ঞান সবকিছু। আর আজ সেই পৃথিবীটাই ধসে পড়ল গায়ে। ইউষার এই নিষ্পাণ ফ্যাকাশে মুখটা অয়ন দেখল না হয়তো। সদ্য প্রেমে পড়া যুবকের মস্তিষ্ক জুড়ে যেমন শুধুই রঙিন স্বপ্ন থাকে, অয়নের দুনিয়াও এখন হাজারো রঙের রাঙানো। নিজেই বলল, ইউনো ইউষা, এই বাড়িতে আমি সবচেয়ে বেশি বিশ্বাস আর ভরসা করি একমাত্র তোকে। সেই ভরসার জায়গা থেকে ব্যাপারটা নিয়ে মিথ্যা বলতে পারলাম না। তুষি কিন্তু এসবের কিচ্ছু জানে না এখনো, তাই কথাটা যেন আমার আর তোর মাঝেই থাকে। এতগুলো কথা, এত এত শব্দ, সব কেমন ইউষার কানের লতি ছুঁয়ে গেল। শুধু মস্তিষ্ক পড়ে রইল ওই এক লাইনে, আমার আর তোর মাঝেই থাকে। ইউষার ভেতরে সত্তা হাসে, বিদ্রুপ করে বলে, আবার আর তোমার মাঝে বলতে আর কি কিছু আছে অয়ন ভাই? নেই তো। সব কেমন যত্ন ঘুরিয়ে দিলে তুমি। ঈর্ষার কণ্ঠ রোধ ছুটে আসতে চাওয়া স্যাঁতসেঁতে কান্নায়, অথচ শুকনো চোখ জোড়া নিয়ে ও একই রকম চুপ করে রইল। মুখ খুলো প্রায় অনেকটা সময় পর, শুধু ঠোঁট নেড়ে বলল, কিন্তু তুষি যে মেজ ভাইয়ের স্ত্রী। অয়ন কপাল গোছায়। স্ত্রী? যে বিয়ে দুজনের কেউই মানে না, সেখানে আবার কিসের স্ত্রী? বিয়েটা কি ওদের কারো ইচ্ছেতে হয়েছিল? আর তোর কি মনে হয় জেনে শুনে ভাইয়ের স্ত্রীর দিকে আমি এভাবে এগোবো? এতটা বেনলেস আমি? আমি অনেক আগে থেকেই ভাইয়ার সাথে কথা বলে রেখেছি, পুরোপুরি শিওর হয়ে নিয়েছি এই সম্পর্ক নিয়ে ভাইয়া কি ভাবছে, ভাইয়া কি চায়। ভাইয়া নিজে আমাকে বলেছে ও তুষিকে পছন্দ করে না। হি ডাজেন্ট হ্যাভ এনি ফিলিংস ফর হার। আর খুব শীঘ্রই ডিভোর্স দেবে এটাও বলেছে আমাকে। এরপরেই না আমি এগোলাম। একবার ডিভোর্সটা হোক, তুষিকে আমি আমারই করবই। ইউষার বুকের হাড়গুলো কেমন টনটন করে উঠল, খুব যন্ত্রণা কিংবা ভীষণ ব্যথায় জ্বলসে গেল অন্তঃপর। নিস্তব্ধের ন্যায় আওড়ালো ও। অয়ন দুই হাত মিলে আড়মোড়া ভাঙলো, বলল, যাগ্গে, ক্লান্ত লাগছে, ঘুমোবো। তুষি ঘুমিয়েছে? ইউষা কিছু বলল না, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল শুধু। উত্তরের অপেক্ষাতেও রইল না অয়ন। পাশ কাটিয়ে যাওয়ার সময় ওর মাথায় হাত রেখে ওর চুলগুলো এলোমেলো করে দিল। কণ্ঠ চেপে বলল, মনে করে দিস কিন্তু। যন্ত্রের ন্যায় একপাশে ঘাড় নাড়ল ইউষা। শীষ বাজাতে বাজাতে স্বতঃস্ফূর্ত পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেল অয়ন। মৃত্যুর মূর্তির ন্যায় সেই প্রস্থান চেয়ে চেয়ে দেখল। তারপর আস্তে ধীরে ঘরের পথ ধরলো, কিন্তু পা চলছে না তো। মেঝেতে এমন আটকে আসছে কেন? ইউষা এক পা হাঁটে, ফের দাঁড়ায়, ঠোঁট হা করে বড় সড়ো শ্বাস টানে, আবার এগোয় একটু। এক ধাপ করে এক একটা সিঁড়ি দিয়ে কোনো মতো উঠলো মেয়েটা। অতটুকু পথে কত সময় পেরোলো কে জানে। পিঁপড়ের চেয়েও ধীরুজে পায়ে ঘরের ভেতর ঢুকলো তারপর। বাইরের বৃষ্টিটা এখন নেই, খোলা জানালা হতে ফুরফুর করে ঠান্ডা বাতাস আসছে। নিষ্প্রভ চোখ দুটো ঘুরিয়ে ইউষা সারা ঘর দেখলো, তুষি নেই। চুপচাপ দরজার সিটকিনি তুলে দিল ইউষা, একে একে সব জানালা বন্ধ করে ফুলগুলো হাত থেকে নামিয়ে রাখলো টেবিলে। পাশে রাখা সাউন্ড সিস্টেমে ফুল ভলিউমে গান বাজালো। টকটকে গোলাপের গায়ে হাত বোলাতে বোলাতে ধারালো কাটার খোঁচা লাগলো হঠাৎ। চিকন একটু রক্ত উকি দিল আঙ্গুলের টোকায়। অথচ ওই রক্ত দেখে বাঁকা হাসলো ইউষা। ওর বুকের ভেতর যে রক্তক্ষরণ হচ্ছে, যেভাবে কেঁদে কুটে দুভাগ হয়েছে মনটা, তার কাছে এটুকু আর এমন কি। মেয়েটা বড় যত্ন নিয়ে গোলাপের গাছ ছুঁয়ে দেয়, কানে বাজে অয়নের কথা, একবার ওদের ডিভোর্স হোক, আমি তুষিকে আমার করবই। সহসা চোখ খিচে নিল মেয়েটা, হাসফাস করে দোকান চেপে ধরে আর্তনাদ করে উঠল, শুনবো না আমি, আমি শুনতে চাই না, শুনতে চাই না আমি। ইউষা চিৎকার করে, ফাঁকা ঘরে সেই চিৎকার মিশে যায় নিশ্চুপ হাওয়ার সাথে। পরপরই হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা, দুহাত দিয়ে এক ধাক্কায় টেবিলের সমস্ত কিছু ফেলে দিল ফ্লোরে।
বই খাতা ফুল সব এলোপাথারি ছড়িয়ে ছিটিয়ে পড়লো। পরপর গা থেকে টান মেরে শাড়ি খুলে ফেললো ইউষা। এক ঘষায় লেপটে দিল লিপস্টিক। চোখ ডলে ডলে কাজল মুছে সারা মুখ ঘষল। হাতের চুড়িগুলো পাগলের মতো খুলে খুলে ছুঁড়ে মারলো দিক বেদিক। তারপর পা ভেঙে ধপ করে বসে পড়লো নিচে। দু হাতে মুখ চেপে ধরে বুক ফাটা কান্নায় মেতে উঠলো। সেই কান্না ঝড়ের বেগে উছলে আসা ঢেউয়ের মতো। অয়ন ভাই ওকে ভালোবাসে না। অয়ন ভাইয়ের মনের কোথাও ও নেই। তাহলে ওর এত ভালোবাসা, এই অপেক্ষা, এই টান সব মিথ্যে, সব একতরফা। ও যে অয়ন ভাইয়ের প্রেমে তিলে তিলে মরছিল সেসব ভুল। অয়ন ভাই কোনো দিন ওকে ওই চোখে দেখেননি। ইউষা কাঁদতে কাঁদতে কাত হয়ে ওখানেই শুয়ে পড়লো। শক্ত মেঝে থাপড়ে থাপড়ে কাঁদলো, চেঁচালো, গঙ্গালো, আহাজারি করলো। এপাশ ওপাশ করে ছটফট করলো একটা জবাই করা পশুর মতো। তার ভাঙা সুরের কান্নায় ঘর বাড়ি পাঁচিরও যেন চুপসে বসেছে একজোট। কাঁদতে কাঁদতে বলল, আমার ভালোবাসা এত সহজে তুমি মিথ্যা করে দিলে অয়ন। একটা মেয়ে দিনের পর দিন পাগলের মতো ছুটেছে তোমার পেছনে। তুমি হাসলে সে হেসেছে। তোমার একটু মন খারাপে যার খাওয়া দাওয়া বন্ধ হয়েছে, তোমাকে দেখার জন্য চাতকের মতো রাত জেগে যে বসে থেকেছে, সেই মেয়েটার ভালোবাসা তোমার একটুও চোখে পড়লো না। তুমি আমাকে ভালোবাসো না অয়ন ভাই। আমি কিভাবে বাঁচবো এখন? কি নিয়ে বাঁচবো? আমি তো কোনো দিন কোনো ছেলের দিকে তাকাইনি, তুমি ছাড়া কারো কথা ভাবিনি। তাহলে তুমি কি করে পারলে আমাকে রেখে তুষিকে ভালোবাসতে? এ অবধি এসে হঠাৎ থেমে গেল ঈশা। সচেতন চোখে ভাবলো, কিন্তু টুসি যে তোমায় ভালোবাসে না অয়ন ভাই, ও তো মেজো ভাইয়াকে ভালোবাসে। আমার জানাতে হবে, তোমাকে জানাতে হবে। মেয়েটা ধরফর করে উঠলো। এক ছুটে দৌড় অব্দি এসে সিটকিনি টানতে নিয়েও থমকালো। ফের, না না, আমি এ কথা কি করে বলবো? টুসি অন্য কাউকে ভালোবাসে জানলে অয়ন ভাই যে কষ্ট পাবে। অয়ন ভাই হাসছিল, সুখ ছিল ওনার হাসিতে। ওই হাসি তো মুছে যাবে তাহলে। আমি বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না আমি। পরপরই গলা ভেঙে ডুকরে কেঁদে উঠল ইউষা। কিন্তু আমি, আমার কি হবে? আমি এখন কি নিয়ে বাঁচবো? এতদিন তো তোমাকে ঘিরে বাঁচতাম, তোমাকে ভেবে বাঁচতাম। এখন যে ওই অধিকারটাও আমার রইলো না অয়ন ভাই, এত নিষ্ঠুর হতে পারলে তুমি? ইউষা ফের টেবিলের কাছে ছুটে এলো। কেমন উন্মাদের মতো এ ড্রয়ের ও ড্রয়ের হাতালো, সব এলোমেলো করলো। ড্রয়ারের যত কাগজপত্র ছিল ছুঁড়ে ছুঁড়ে ফেললো বাইরে। কিন্তু যেটা খুঁজছে নেই। অধৈর্য চিত্রে মেঝেতে বসে টেবিলের নিচের ড্রয়ার খুললো। তারপর জোরালো বেগে হুক ধরে টানতেই ঝুপ করে একটা ডায়েরি কোলের উপর পড়লো। ইউষার হাত থামে। মলিন হেসে ধরে ডায়েরিটা, উঠে বসে বিছানায় প্রথম পৃষ্ঠা উল্টাতেই সারা পাতা ভর্তি অয়নের নাম। পরেরটাতে অয়নের স্কেচ। এক হাতে ইউনিফর্ম, গলায় স্টেথিস্কোপ ঝুলানো, কোমর অব্দি আঁকা একটা পুরুষালী স্বাস্থ্যবান শরীর, যার চারপাশটা জুড়ে শুধু লিপস্টিক আর ঠোঁটের ছাপ। ডায়েরিটা বুক চেপে ধরে হু হু করে কেঁদে উঠল ইউষা। নদীর মতো উথাল পাথাল চোখের পানিতে গলা গাল ছাপিয়ে বুক ভিজে গলা ছাপিয়ে বুক ভিজে গেল তার। সতেজ দেহ নিশানা করে ছুঁয়ে দেওয়া তীর বুকে এসে বিঁধলে। নিস্তেজ হয়ে মানুষ যেমন পিছনে হেলে যায়, অমন নিথরের মতো শরীরের ভার ছেড়ে চিত হয়ে শুয়ে পড়ল ইউষা। বিড়বিড় করলো বোজা গলায়, আমি এখন কি করব অয়ন ভাই? তুমি আমার না। তুমি, আমি তোমার কেউ না। এসব জেনেও কি করে থাকবো আমি? কিভাবে প্রতিটা দিন তোমাকে চোখের সামনে দেখবো? তোমার মন অন্যতে। এসব জেনে বুঝেও কি করে সহ্য করব সেটা? কেন তুষিকে ভালোবাসলে অয়ন ভাই? এবার যে তুমিও কষ্ট পাবে, ঠিক আমার মতো কষ্ট। যখন জানবে তুষি তোমাকে ভালোবাসে না, ঠিক এভাবেই ছটফট করবে তুমি। ভালোবাসার মানুষ ভালো না বাসলে যে খুব যন্ত্রণা হয় অয়ন ভাই, এই যন্ত্রণা মরে যাওয়ার চেয়েও ভয়ানক। কেন ওকে ভালোবাসতে গেলে? অয়ন ভাই, কেন কেন কেন? ইউষার আহাজারি রুমের ইট কাঠ আসবাবগুলো চুপ করে শুনছে। জানালার গ্রিলের ফাঁক গলে তেড়ে আসা জ্যোৎস্নাও মুখ তুলেছে হাহাকারে। অবহেলায় নিরন্তর বাজতে থাকা সাউন্ড সিস্টেমটাও এসব বুঝে ফেললো বোধ হয়। তার ভেতর থেকে করুণ এক সুর এসে ঠিকরে পড়ল ঘরময়। মিহিসরে গাইল, কেন রোদের মতো হাসলে না? আমায় ভালোবাসলে না? আমার কাছে দিন ফুরালেও আসলে না? এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতা গতিহীন। টুসি পা টিপে টিপে সিঁড়ির শেষ মাথায় এসে থেমেছে। চারপাশে ভুতুড়ে অন্ধকারের মাঝে ছাদের একদিকে একটা ছোট্ট বাল্ব জ্বলছে। ও দরজা দিয়ে মুখ নামিয়ে উকিঝুঁকি মারলো। চোখ পড়লো একটু কোণের দিকে।
ধোঁয়া আর সিগারেটের তামাটে গন্ধে বুঝে নিল স্বার্থ নিশ্চয়ই ওখানে। অমনি টুসি নাক কচকায়, বিটকেলটা এত সিগারেট টানে কেন? কদিন আগেও দেখেছিল, আজকেও পাক্কা বিড়িখোর একটা। টুসির সাহস শুধু বাড়ছে। আরেক দফা পা চেপে চেপে স্বার্থের পেছনে এসে দাঁড়ালো, সচেতন দূরত্বে। পিলার ধরে গলা নামিয়ে দেখলো দোলনায় বসে আছে মানুষটা। কাঠ আর লোহার তৈরি পুরনো একটি দোলনা। আঙ্গুলের ভাঁজে জলজল করছে আধপোড়া সিগারেট। একটু আগে বিরক্ত হওয়া মেয়েটা এবার মুগ্ধ চোখে চেয়ে থাকে। স্বার্থ যতবার সিগারেট টান বসিয়ে ফুরফুরে ধোঁয়া ছাড়লো, ততবার নিবষ্টতায় খেই হারালো তুষি। এক অদ্ভুত উঁচা টানে আবিষ্কার করে ফেললো। পুরুষ মানুষকে সব থেকে বেশি আকর্ষণীয় দেখতে লাগে সিগারেট খাওয়ার সময়। স্বার্থ হঠাৎ নড়ল। লোহার দোলনার শিকলে ঝনঝন শব্দ হতেই ঘাবড়ে গেল তুষি। ভাবলো উঠে আসবে, তারপর ওকে দেখে নিলেই তো সর্বনাশ। চুপি চুপি ছুটতে নিল ফিরতে। অমনি রুক্ষ স্বরে ডাকলো সে, এই চোর! মেয়েটার পা থমকে গেল অমনি, চোখ দুটো বেরিয়ে এলো বাইরে। কি আশ্চর্য! দেখে ফেললো। তুষি চুপসানো মুখে পিছু ফিরে চাইলো, ভুরু কুচকে বসালো সহসা। স্বার্থ এখনো এদিকে ফিরেই বসে আছে, এদিকে তাকায়নি তো। তাহলে ওকে দেখলো কি করে? তার ভাবনার মাঝে ফের আদেশ ছুড়ল সে, এদিকে এসো। তুষির এবার ভয় লাগছে। এদিকে এসো মানে কি? ধাক্কা দিয়ে আবার নিচে ফেলবে নাকি? নিশ্চয়ই ভাবছে পরিচয় পেয়ে তুষি ওর খাবারে ভাগ বসাবে। হুহ, এত সোজা? ফেলতে এলে ভালোবাসা ভুলে তুষি এমন জায়গায় মারবে জীবনে কাউকে দেখাতেও পারবে না। মেয়েটা তাও ভদ্রের ন্যায় পাশে এসে দাঁড়ালো। এইবার চোখ তুলে চাইলো স্বার্থ। লাল দুটো মনি দেখে তুষির মারপিটের সব ইচ্ছে হাওয়া ছেড়ে দেয়। নেতিয়ে আসে মুখর্সি, আগ বাড়িয়ে হড়বড় করে ওঠে, আমি আপনার পিছু নিয়ে আসিনি, বিশ্বাস করুন। আমি তো এমনিই এসে। কথা কেলে নিল স্বার্থ, বলল মাঝপথে বসো। তুষির চোখ সিংহে আটকে পড়লো কথার বান। বসবে? তা ওনার পাশে? ঠিক শুনেছ, কি হলো, বসো। ধমকের জোরে ধপ করে বসে পড়ল তুষি। খুব জোরে নড়ে উঠল দোলনাটা, কিন্তু স্বার্থের শক্ত শরীর বিন্দুমাত্র টলল না। আর কোনো কথাও বলল না সে। নিশ্চুপ বাতায়ন গায়ে মেখে সিগারেট ঠোঁট ঠোঁট পুড়ল শুধু। পুরোটা শেষ করে বাকিটুকু ছুঁড়ে ফেললো নিচে। অদূরে হবে কোথাও একটা। তুষি খুঁজতে যায়নি। ওর সেই মন থাকলে তো। দু চোখ ছাপানো অলীক মুগ্ধতা নিয়ে সার্থকই দেখছিল সে। বিস্তৃত ওই আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে আজ। পাশে অসংখ্য টিমটিমে তারা। এর মাঝে এই নির্জন ছাদের কিনারায় ও আর ওর বিটকেল, যাকে তুষি ভালোবাসে। হৃদয় থেকে নিংড়ে দেওয়া সব অনুভূতি এক করে ভালোবাসে। বড় দোলনার দুই প্রান্তে বসে দুজন। তুষি দৃষ্টি নামিয়ে একবার মাঝে রাখা স্বার্থের হাতটাকে দেখলো। খুব লোভ হলো ধরতে। কোলের উপর থেকে নিজের হাতটা তুলে পাশে রাখলো সেও। পিলপিল করে আঙ্গুলগুলো বাড়ালো একটু। আচমকা ঘাড় ঘুরিয়ে চাইলো স্বার্থ। তুষি ছট করে হাত গুটিয়ে সোজা হয়ে বসলো। স্বার্থ আবার চোখ সরিয়ে নেয়, তাকায় উজ্জ্বল আকাশে। আবার ওর দিকে চেয়ে থাকে তুষি। হঠাৎই মুখ খুলল স্বার্থ, আমাকে এভাবে দেখার কিছু নেই। টুসি নড়ে চড়ে উঠল, মাথা চুলকালো, ঠোঁট উল্টে। লজ্জা পেয়েছে। বিটকেলটার জিভে একটুও লাগাম নেই। মুখের উপর কেউ এভাবে বলে দেয়? দেখবে, 100 বার দেখবে। কি করবি রে তুই বিটকেল? টুসি তার স্বামীকে দেখবে, তাতে তোর কি? অথচ কেমন মিনমিন করে শুধালো, আপনি কি সবসময় সিগারেট খান? না, এই যে খেলেন। স্বার্থের ভনিতাহীন স্বীকারোক্তি। মন খারাপ হলে খায়। টুসি বিস্মিত হয়ে বলল, আপনার মন খারাপও হয়? সরু চোখে ফিরল স্বার্থ, আমাকে তোমার পাথর মনে হয়? তুষি দুপাশে মাথা নাড়ল, পরপরই ওপর নিচে নেড়ে বোঝালো হ্যাঁ। হেসে ফেলল স্বার্থ। সেই হাসি উড়ে আসা শীতল বাতাসের মতো ফুরফুর করে হৃদয়ে ঢুকে গেল তুষির। রামগরুরের ছানা, হাসতেও পারে নাকি? অথচ চট করে হাসি মুছে গেল আবার। শতনু মুখটা ঢেকে এলো অন্ধকারে, যতটা অন্ধকার এই মুহূর্তে রাতের বুকেও নেই। কেমন করে ডাকলো তুষি। বুকের থুপড়িতে বুকের খুপড়িতে ঢুকে যাওয়া ছুরির প্রহারের মতো ডাক। টুসির জবাব এলো জড়িয়ে, জি? ছোট মায়ের উপর তোমার অনেক রাগ? এই সময় এই প্রশ্ন টুসি আশা করেনি। মাথা নুইয়ে নিল গলায়। স্বার্থ বলল, ছোট মা এমন নন। উনি খুব নরম মনের মানুষ, এত অভিমান রেখো না। দাদির কাছে শুনেছি অস্ত্রের ঘায়ের থেকেও মানুষের কথার ঘা অনেক ভয়ানক হয়। উনি আমাকে যা ইচ্ছে বলতেন, আমার গায়ে লাগেনি। কিন্তু যেদিন আমার জন্ম তুলে কথা বলা শুরু করলেন, আমি সেদিন থেকে ওনাকে আর সহ্য করতে পারি না। এভাবে বলতে নেই, উনি তোমার মা। মায়ের ওপর রাগ করা ঠিক নয়। তুষি জিভে ঠোঁট ভেজালো, বড্ড সাহস নিয়ে বলল, তাহলে আপনিও যে বাবার উপর রাগ করে আছেন তার বেলা?
মুহূর্তে স্বার্থ থম ধরে গেল। শক্ত গলায় বলল, আমার আর তোমার ব্যাপার এক নয়, আলাদাও তো নয়। স্বার্থের মুখভঙ্গি আরো বেশি বদলালো। বদলালো নরম চোখের চোখ জোড়াও। স্বভাব সুলভ কঠোর স্বরে বলল, আলাদা, পুরোপুরি আলাদা। আমার বাবার সাথে কাউকে তুলনা করবে না তুষি, খবরদার না। তুষি মিইয়ে এলো। ভুল কিছু বলে ফেললো বুঝি? বাবার প্রসঙ্গ এলেই মানুষটা কেমন যেন করে। কি যে লুকিয়ে আছে এর পিছনে। স্বার্থ ডাকলো তক্ষুনি, টুসি। ও জবাব দিল সাথে সাথে, জি। উদাস স্বরে প্রশ্ন করলো স্বার্থ, তোমার জানতে ইচ্ছে হয় না তোমার এই হারিয়ে যাওয়ার কারণ, বা কেন তোমাকে চুরি করা হয়েছিল? তুষি সজোরে মাথা নাড়ল করে। স্বার্থের শুষ্ক কণ্ঠ গাঢ় হলো, ভরাট জমাট স্বর কেমন হাঁসফাঁস করে বলল, আমার বাবার জন্য। চমকে উঠল তুষি, হতবাক আওড়ালো, উনি চুরি করিয়েছিলেন? বাবা আর্মির উঁচু র্যাঙ্কের অফিসার ছিলেন। শুনেছিলাম মায়ের সাথে ওনার বিয়েটা পারিবারিক ভাবে হয়। দাদুভাই পছন্দ করেছিলেন মাকে, বাবাও বিয়েতে কখনো অমত করেনি। তখন আমাদের এই সৈয়দ ভবন পুরোপুরি তৈরি হয়নি। দিদুন দাদাভাই মফস্বলে থাকতেন। শহরের আলো বাতাস দাদাভাই খুব একটা পছন্দ করতেন না। কিন্তু মা চেয়েছিলেন আমাদের ঢাকার ভালো স্কুলে পড়াশোনা করাতে। গ্রামে তো অমন সুযোগ সুবিধা নেই, তাই জমি কিনে বাড়ি বানানো শুরু হলো। সে সময় শুধু নিস্তালা তৈরি হয়েছে, মোট 3টে শোবার ঘরের। একটাতে আমি, সায়ান, অয়ন, একটাতে বাবা মা। আরেকটা ঘর ছিল ছোট মা আর চাচ্চুর। চাচ্চু এখানকার একটা ব্যাংকে চাকরি করতেন। বাবা বাড়ি আসতেন বছরে দুবার, কিংবা কোনো লম্বা ছুটিতে। কিন্তু আস্তে আস্তে কি যেন হলো জানি না, বাবার ওই আশাটা কমে যাওয়া শুরু হলো। ঈদ যেত, কুরবানি আসতো, পূজা কাটতো, আমরা ফোন করতাম, বাবা আসবে না। শুনতাম এ মাসে অনেক ব্যস্ততা, আসা হবে না। বাবা সব থেকে বেশি আদর করতেন সায়নকে। মোস্ট পোলাইট বয় ছিল ও। বাবা যা বলতেন কোনো দিনও ওকে অবাধ্য হতে দেখিনি। অন্যদিকে আমি ছিলাম একটু বাউন্ডুলে, বেখেয়ালি আর অনেক বেশি দুরন্ত। মা আমার যন্ত্রণায় অস্থির হয়ে যেতেন। সারাদিন ক্রিকেট, বন্ধু আর হইচই করে বেড়াতাম। বাড়ি এলে বাবা বকতেন, ধমকাতেন, কিন্তু লাভের লাভ হতো না। অয়ন তখন আরেকটু ছোট ছিল। আমি আর সায়ন পিঠাপিঠি, বয়সের গ্যাপ 1 বছরের মতো। সায়ন এত নরম ছিল ছেলে, অথচ ওর গলার স্বর আমি কখনো উঁচু হতে শুনিনি। যেখানে ও বড় ভাই সেখানে উল্টে আমি ওকে শাসাতাম, মারতাম, আবার প্রচন্ড ভালোবাসতাম। থামলো স্বার্থ, একটু দম নিয়ে বলল, ও আমার জীবনের প্রথম বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। যাকে মেরে রক্ত বের করে দিলেও কোনোদিন মাকে গিয়ে নালিশ দেয়নি। উল্টো বলতো, পা পিছলে পড়ে গেছি। সেবার সায়নের খুব জ্বর হলো বাড়িতে, তখন আমি, মা আর ও। ছোট মা তখন অন্তঃসত্ত্বা। 5 মাসের পরই ওনার মা ওনাকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। এদিকে আমাদের স্কুলে ভ্যাকেশন শুরু হলো। দিদুন ফোন করে চাচ্চুকে বললেন আমাদের সাথে নিয়ে যেতে, কিছুদিন থেকে আসবো গিয়ে। কিন্তু সায়নের শরীরের অবস্থা ভালো না, ও যেতে পারবে না দেখে আমিও যাইনি। চাচ্চু অয়নকে নিয়ে গেলেন। ওখান থেকে ছোট মায়েদের বাড়ি কাছাকাছি খুব। এদিকে সায়নের জ্বর নিয়ে মা অস্থির, প্রায় কিছুতেই কমছিল না। ডাক্তার জানালেন ওর ডেঙ্গু পজিটিভ। খবর পেয়ে অনেক মাস পর বাবা ছুটে এলেন বাড়িতে, কিন্তু হুট করে আমি আবিষ্কার করলাম আমাদের এই বাবা আর আগের বাবার মধ্যে কোথাও একটা বিস্তর তফাৎ। খুব অল্পতেই মায়ের সাথে বাবার খিটমিট শুরু হলো। সামান্য ভুল পেলে, ভাতের দানায় চুল পেলেও রাগারাগি করতেন, যা এর আগে আমি কখনো দেখিনি। সেদিন সন্ধ্যাবেলা হুট করে বাড়িতে চেঁচামেচি শুরু হলো, বাবা মা ঝগড়া করছেন। সায়নার আমি আটকে উঠলাম ব্যাপারটায়, ছুটে গেলাম দুজনে। যে আমি বোধ হবার পর থেকে কোনো দিন মাকে বাবার সাথে উঁচু গলায় কথা বলতে দেখিনি। সেদিন দেখলাম মা বাবার কলার ধরে বলছেন, কেন ঠকালে আমাকে? নিজের সারাটা জীবন এই সংসারের পিছনে বিলিয়ে দেওয়ার প্রতিদান কি এসব ছিল? সাথে হাউমাউ করে কাঁদছিলেন মা। আমি আর সায়ন অত শত বুঝিনি। ছোট ছিলাম, শুধু হা করে দেখছিলাম সবটা। বাবা তখন রাগে পুষছেন, তর্কে তর্কে ভাঙচুর অব্দি করলেন। সায়ন কাঁপছিল, ওর গরম শরীরটা দুহাতে আগলে দাঁড়িয়েছিলাম আমি। একসময় বাবা রাগে হিসহিস করতে করতে বললেন, মাকে তিনি ভালোবাসেন না, মায়ের প্রতি তার মন নেই, টান নেই, ভালোবাসা পাওয়ার মতো কোনো যোগ্যতাই নেই মায়ের। যেখানে এসব থাকে না সেখানে সংসার হয়? কথা কথায় কথা বাড়ছিল। এক পর্যায়ে তিনি রেগে মেগে ঘোষণা দিলেন, আমি জেসমিনকে বিয়ে করব। গোল্লায় যাক এই সংসার। অমনি আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বয়স কম হলেও ততটা ছোট ছিলাম না যে এতটুকু বুঝবো না। বাবা ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। একবার তাকালেন না আমাদের দিকে। মা কাঁদতে কাঁদতে ছুটলেন পেছনে। দুটো কিশোর ছেলের সামনে সব ভুলে জাপটে ধরলেন ওনার পা।
অনুনয় করলেন কেঁদে কেঁদে, যেও না, আমার ভুল হয়ে গেছে, আমাদের ছেলেগুলোর কথা অন্তত ভাবো। কিন্তু বাবা ভাবলেন না। পা থেকে উচ্ছিষ্ট হটানোর মতো করে মাকে ছাড়িয়ে দিয়ে বাড়ি ছাড়লেন দ্রুত। আমি শুধু নির্বাক বনে সেই দৃশ্য দেখলাম। মেঝেতে বসে মাথায় হাত দিয়ে মা অনেকক্ষণ গুনগুন করে কাঁদলেন। কি বলে সান্ত্বনা দেব আমি জানি না। দু ভাই শুধু চুপ করে মায়ের পাশে বসে রইলাম। রাত প্রায় অনেক, মা তখনও কাঁদছিলেন। হঠাৎ সায়নের জ্বর বেড়ে এলো। ওর গোঙানির শব্দে মা কান্না ভুলে গেলেন। ব্যস্ত হলেন জলপুটি দিতে। আমি তেল গরম করে ওর হাত পায়ে মালিশ করছিলাম। আচমকা সায়ন গলগল করে বমি করে বিছানা ভাসিয়ে দিল। বমির সাথে রক্ত দেখে আমাদের বুক কেঁপে উঠলো। তড়িঘড়ি করে রওনা করলাম হাসপাতালে। বাড়িতে তখন পার্মানেন্ট কাজের লোক ছিল না, শুধু গেইটে দারোয়ান ছিল। তখন আমাদের একটা গাড়ি ছিল, সেটাও বেরিয়ে যাওয়ার সময় বাবা নিয়ে গেছেন সাথে। অত রাতে গাড়ি পেতে পেতে একটা যুদ্ধ গেল মায়ের। দারোয়ান চাচা না থাকলে হয়তো তাও পেতাম না। কাছের একটা ক্লিনিকে পৌঁছালাম, কিন্তু এই মাঝরাতে কোনো ভালো ডাক্তার নেই। ফোন করে ডাকতে হবে। আর তার আগে রিসিপশনে একটা ভালো অঙ্ক জমা করার কথা বলা হলো, অথচ আমার মা তখন শূন্য। হাতে যা টাকা ছিল তাতে হবে না। মা বারবার অনুরোধ করছিলেন অন্তত ওকে ভর্তি করার জন্য। টাকা না হয় পরে দিবেন, কিন্তু শুনছিলেন না ওনারা। বাবার পরিচয় দিলে যে কোনো জায়গায় এক্সট্রা খাতির করা হতো, কিন্তু মা পরিচয় দিচ্ছিলেন না, হয়তো খুব অভিমানে। শেষে আমি পরিচয় দিলাম, তাও বলা হলো কোনো একটা ডকুমেন্টস দিতে, যাতে প্রমাণ হবে উনিই আমার বাবা। অথচ মায়ের স্মার্টফোন ছিল না যে ছবি দেখাবো। একজন আর্মি অফিসারের বউ হলেও মা খুব সাদামাঠা মানুষ ছিলেন তখনও। অতিরিক্ত বিলাসিতা, বাড়তি টাকা খরচা করা, এসব আমি কোনো দিন দেখিনি। মাসের জন্য বাবা যতটুকু দিতেন সব আমাদের তিন ভাইয়ের পেছনে ঢেলে দিতেন দু হাতে। আমি মায়ের ওই ছোট্ট ফোন থেকে বাবাকে কল করলাম, কিন্তু বাবা ধরলেন না, কেটে দিলেন। কয়েকবার কল দেওয়ার পর মুখের উপর বন্ধ করে দিলেন ফোনটা। আমি উপায় না পেয়ে চাচ্চুকে ফোন করি। অনেক রাতে চাচ্চু ঘুমিয়েছি, তাও বিপদ শুনতে এক কথায় বললেন আমি এক্ষুনি আসছি। কিন্তু নূরনগর তো আর ধারে কাছে নয়, আসতে অনেক দেরি। মা এসে বললেন ওকে অন্য হাসপাতালে নিয়ে যাই চলো। তারপর আবার সেই গাড়ি পাওয়া নিয়ে যুদ্ধ। তখন তো আর এত আধুনিক ব্যবস্থা ছিল না। কোনো রকমে একটা বেবি ট্যাক্সি ধরে রওনা করলাম ঢাকা মেডিকেলের পথে। সায়নের শরীর আস্তে ধীরে আরো খারাপ হচ্ছিল। নাকের ছিদ্রে রক্ত দেখে মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। ওর শরীরে হাত রাখলে আমার মনে হচ্ছিল জ্বলন্ত চুলায় হাত দিয়েছি। গাড়ির ভিতর ও শুধু বাবাকে ডাকছিল, কখনো জিজ্ঞেস করছিল বাবা আর আসবে না। মা জবাব দেননি, কাঁদছিলেন হু হু করে। আমরা ঢাকা মেডিকেলে গেলাম, কিন্তু ডেঙ্গুর প্রকোপে হাসপাতালে অতিরিক্ত ভিড় ছিল তখন। কোনো খালি বেড নেই। যে যেভাবে পারছে পেশেন্টকে সেভাবে শুইয়েছে, কেউ ব্রেঞ্চে, কেউ মেঝেতে। আইসিইউতেও লম্বা সিরিয়াল, ভালো নার্স ডাক্তার কিচ্ছু নেই। যারা ছিলেন তারা ঠিক করে দাঁড়িয়ে দুটো কথা বলারও সময় পাচ্ছিলেন না। মা আমাকে মেঝের এক কোণে বসালেন। সায়ন আমার কোলে মাথা রেখে শুলো। ওর কাঁপুনি দেখে আমি নিজের ছোট্ট গেঞ্জিটা খুলে ওর গায়ে পেঁচিয়ে দিলাম। বারবার হাতের তালু ঘষছিলাম, মাথায় হাত বুলাচ্ছিলাম। অসহায়ের মতো কেঁদে কেঁদে আল্লাহকে ডাক। মা তখন পাগলের মতো ছুটছিলেন, একটা যদি ব্যবস্থা করা যায়। হঠাৎ সায়নের শ্বাস বেড়ে গেল, বাড়লো ওর কাঁপুনি। কেমন হাঁপানির রুগীর মতো জোরে জোরে শ্বাস নিতে নিতে খামচে ধরলো আমাকে। ওর চোখ মুখ দেখে আমার বুক কেঁপে ওঠে। চিৎকার করে মাকে ডাকি, মা ছুটে আসেন, ওর হাত পা মালিশ করেন। আচমকা চোখ দুটো বড় বড় করে শরীর ছেড়ে দিল সায়ন। এতক্ষণ আগুনের মতো গরম হাত পা নিমিষেই কেমন বরফ হয়ে এলো। মা থমকে গেলেন। কিছুক্ষণ নিস্তব্ধের ন্যায় চেয়ে থেকে আল্লাহ বলে আছড়ে পড়লেন ওর গায়ের উপর। আমি তখনও বোকার মতো তাকিয়েছিলাম। বুঝে উঠতে পারছিলাম না আমার আমার বন্ধু, আমার ভাই, আমার সায়ন আর নেই। আমি উদ্ভ্রান্তের মতো গাল চাপড়াতে চাপড়ে ডাকলাম, রাগ দেখালাম, শাসালাম, কিন্তু সায়ন সাড়া দিল না, একটা বারের জন্যেও না। স্বার্থ থামলো, ডুকরে উঠল তুষি, ভেজা গলায় বলল তারপর। স্বার্থ ফিরে চাইলো ঘাড় ঘুরিয়ে। তুষির চোখ গাল ভিজে শেষ। অবাক হয়ে বলল কাঁদছো কেন, বলুন না তারপর কি হলো। ফোঁস করে শ্বাস ফেললো স্বার্থ, বলতে শুরু করলো। বাবা পরের দিন সকালে এলেন। সায়নের লাশ তখন বসার ঘরের মেঝেতে খাটিয়ায় বরফ দিয়ে। মায়ের জ্ঞান নেই সেই ফজর থেকে। রুমে অচেতন হয়ে পড়েছিলেন তিনি। আত্মীয়দের কয়েকজন ছিলেন ওনার কাছে। বাবা যখন সায়নকে ছুতে আসেন, আমি ক্ষিপ্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ি। ছোট ছোট হাতে বাবার বুকে ধাক্কা দিয়ে বলি, ওকে ধরবে না, তুমি আমাদের কেউ না, তোমার জন্য ও মরে গেছে। বাবা থামলেন না, আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন উল্টে। পরিবারের সবাই তখন বাবার উপর রেগেছিল, দাদু ভাই, দিদুন, এমনকি চাচ্চুও। সবাই মিলে বাবাকে অনেক কথা শোনালো।
দাদুভাই তো বলেই ফেললেন, সুন্দর সংসারটা এভাবে ধ্বংস করতে নেমে গেলে কেন এসেছিস তাহলে? বাকি ছেলে দুটো মরলে না হয় আসতি। এক একটা বিষ বাক্যে বাবা প্রায় বিধ্বস্ত হয়ে পড়লেন। লাশ হয়ে শুয়ে থাকা সায়নের পা দুটো বুকের সাথে চেপে আর্তনাদ করে কাঁদলেন শুধু। ক্ষমা চাইলেন চেঁচিয়ে চেঁচিয়ে। কিন্তু এই ক্ষমার কি মানে? সায়ন তো আর আসবে না। ছোট মা তখন খুব অসুস্থ, আবার ভারী শরীর। আসতে না পারলেও ফোন করে করে কান্নাকাটি করেছিলেন। দাফনের কাজে ওনার পরিবার এসেছিল অবশ্য। মায়ের জ্ঞান ফিরল বিকেলে। আমি চাইছিলাম না আমার মায়ের কাছে বাবা কোনোভাবে যাক, কিন্তু আমার কথা শোনা হবে, ওই বয়স তখন আমার ছিল না। বাবা মায়ের কাছে গেলেন চৈতন্য ফিরেছে বলে, মাপ চাইলেন কেঁদে কেঁদে। এর মাঝে চাচ্চু হঠাৎ আমাকে ডেকে বললেন কোনোভাবে বাবার ফোনটা লুকিয়ে এনে দিতে। আমি কিছু একটা করে এনে দিলাম। আমার সামনে জেসমিন লিখে সেভ করা নাম্বারটা নিজের ফোনে তুললেন তিনি। তারপর বাবার ফোনটা আমাকে দিয়ে বললেন আবার জায়গায় রেখে আসতে। আমি যাওয়ার নাম করে লুকিয়ে থাকি চাচ্চুর কথাগুলো শুনবো বলে, কারণ জেসমিন নামটা যে বাবার মুখে শুনেছিলাম সেদিন। শুনতে পেলাম খুব আজে বাজে ভাষায় চাচ্চু ওনাকে গালাগালি করছে। হুমকি দিয়ে বলেছিলেন রক্ষিতা হওয়ার এত শক্ত বাজারে যা, আমার ভাইয়ের পেছন ছেড়ে দে। আর কখনো যদি আমার পরিবারের দিকে তুই চোখ তুলেও দেখিস, আমি তোকে খুন করে ফেলবো। আমি অবুঝ ছিলাম না। সব বুঝে গলাটা কেমন তেতো হয়ে গেল। নিজের মাকে ছেড়ে যার বাবা অন্য নারীতে মন দেয়, সেই সন্তান বুঝে তার মনের উপর দিয়ে কি যায় তখন। এরপর কিছুদিন কাটলো। বাবা সারাদিন হত্যে দিয়ে মায়ের কাছে পড়ে রইলেন। দেখাশোনা করা থেকে সব নিজের হাতেই করেছিলেন তিনি। দিদুন আমাকে আর অয়নকে গ্রামে নিয়ে যেতে চাইলেন। মায়ের এই অবস্থায় আমাদের দেখাশোনা কে করবে? কিন্তু আমি কিছুতেই মাকে রেখে যাব না। এবারেও অয়ন গেল। মা তখন চুপ করে থাকতেন, কখনো ফ্যাল ফ্যাল করে সায়ানের ছবির দিকে চেয়ে থাকতেন শুধু, কখনো ওর জামা কাপড় নিয়ে হাউমাউ করে কাঁদতেন। বাবা তখন আদর্শ স্বামী বনে গেলেন। নিজ হাতে মাকে খাওয়ানো, মাকে সময় দেওয়া সব করতেন তিনি। মাঝে মধ্যে টের পেতাম বাবার ফোন বাজছে, বিশেষ করে রাতে। বাবার ফিসফিস করে কথা বলা শুনতে পেতাম আমি। কখনো শুনতাম, তুমি কেন বুঝতে চাইছো না? সম্পর্কটা আর এগিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমাকে যারা মাথায় করে রাখতো, আমার সেই পরিবার আজ আমার দিকে আঙ্গুল তুলেছে জেসমিন। আমি এসব নিতে পারছি না। আমার পরিবার ছাড়া আমি শূন্য। আমি আমার সংসারটা আর নষ্ট করতে চাইছি না জেসমিন। এক ছেলেকে হারিয়েছি। আমি মনে করি আমার পাপেও মরেছে। আমি এই পাপ আর বাড়াতে চাই না। আমি বাবার কাছে কম যেতাম, তবে মনে মনে খুশি হচ্ছিলাম ব্যাপারটায়। তখন বেশিরভাগ সময় আমার চাচ্চুর সাথে কাটতো। হঠাৎ সেদিন বিকেলে চাচ্চুর কাছে খবর এলো ছোট মাকে ইমিডিয়েট হাসপাতালে নেওয়া হয়েছে। অফিস থেকে রওনা করার পথে বাবাকে ফোন করে জানিয়ে দিলেন তিনি। বাবা কি করে যাবেন বুঝতে পারছিলেন না। মা পুরোপুরি স্বাভাবিক হয়নি, আবার আমিও আছি। যাওয়া হলো না সেজন্য। তবে বলে দিলেন কিছু লাগলে ছোট মায়ের যে টুইন বাবু হবে আমরা আগে থেকে জানতাম। সানোলজিস্ট যেদিন বলেছিলেন ছোট মা, সেদিন বাড়ি এসে বলেছিলেন আমাদের। চাচ্চু অনেক খুশি ছিলেন সেদিন। ফোন করে বললেন এই খুশিতে এসেই আমাকে আমার প্রিয় সাইকেল কিনে দিবেন। আমিও ভাবলাম এক সায়নকে নিয়ে গিয়ে সৃষ্টিকর্তা হয়তো আমাদের দুটো ফুল উপহার দিয়ে গেলেন। ওরা ফিরে এলেও মা আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু হলো না। দীর্ঘশ্বাস ফেললো ষাট, বলল সেই মাঝরাতে আবার একটা হাহাকার ছুটে এলো বাড়িতে। জানতে পারলাম দুটো বাবু থেকে একজন চুরি হয়ে গেছে। হাসপাতালের কোনো এক আয়াকে সন্দেহ করেছে সবাই। চাচ্চু কাঁদছিলেন, গলা কাঁপছে। ছোট মা তখন পোস্ট অপারেটিভ কেয়ারে, হুঁশ আসেনি। ভাইয়ের আহাজারিতে বাবা আর বসে থাকতে পারলেন না। আশ্চর্যের বিষয়, সন্তান হারিয়ে স্তব্ধ হয়ে যাওয়া আমার মাও তড়িঘড়ি করে রওনা করলেন সাথে। হাসপাতালে পুলিশ এলো। চাচ্চু খুব অনুরোধ করেছিলেন ছোট মায়ের জ্ঞান ফেরার আগে বাবুটাকে খুঁজে দেওয়ার। বাবার হাত ধরে বলেছিলেন আমি কি জবাব দেবো ভাইজান, তুমি অন্তত কিছু করো। ব্যাপারটা নিয়ে বাবাও খুব তৎপর হয়ে পড়লেন। আর্মির মেজরের কেস, সকলে একটু বেশি ততস্থ। পরিবারের সবাই চিন্তায় অস্থির। আমি বাবার সাথে সাথে ছিলাম, কোনো খবর যদি পাই সেই আশায়। হঠাৎ বাবার ফোন বাজলো। লক্ষ্য করলাম স্ক্রিন দেখে বাবার মুখভঙ্গি বদলে গেছে। লাইন কেটে দিলেন তিনি। ফোন আবার বাজলো। বাবা আবার কাটলেন। পরপর টুং করে মেসেজ বাজলো একটা। তাতে কি লেখা ছিল আমি জানতাম না। তবে বাবা তাড়াহুড়ো করে ফোন নিয়ে এক কোনায় গিয়ে দাঁড়ালেন। এরপরই দেখলাম বাবা আর নিজের মাঝে নেই। কথাবার্তা শেষ করে কেমন নিষ্প্রাণ শরীরের মতো এসে দাঁড়িয়ে রইলেন শুধু। এতক্ষণ পুলিশকে ধমকানো, তাগিদ দেওয়া, এদিকে সেদিকে কল করে লোক লাগানো মানুষটা আচমকা কেমন চুপ করে গেছে। কথা নেই, শব্দ নেই, মুখের দিকে তাকানো যাচ্ছে না। অয়ন কাছে গিয়ে ডাকলো, বাবা। কেমন নির্জীব চোখে চাইলেন তিনি। ও কেঁদে কেঁদে জিজ্ঞেস করলো, বাবুটাকে পাওয়া যাবে না তো? বাবুটাকে পাওয়া যাবে তো? বাবা জবাব দিলেন,
আমার সন্দেহ গাঢ় হলো, সব গিয়ে বত্রালো বাবার ফোনে। কে ফোন করেছিল, কি এমন বলেছিল বাবাকে জানার জন্য মরিয়া হয়ে উঠলাম। ওত পেতে রইলাম একটাবার ফোনটা হাতে পাওয়ার জন্য। তারপর ওই রাত কাটালাম। বাচ্চাটাকে কোথাও পাওয়া গেল না। খবরটা ছোট মাকে দেওয়া হলো একদিন পরে। যা ভয় পাচ্ছিল সবাই তাই হয়েছে। আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন তিনি। ইমিডিয়েট ঢাকায় নিয়ে আসা হলো। প্রায় 20 দিন লেগে গেল ওনার সুস্থ হতে। মা নিজেকে নিজের দুঃখকে ভুলে ছোট মায়ের দেখাশোনা করছিলেন, আর ইউষা তখন নানুর কাছে থাকতো। ছোট মা শুধু কাঁদতেন, বুক চাপড়ে চাপড়ে বলতেন, আমার বাচ্চাটাকে কেউ এনে দাও। বিশেষ করে যখন ইউষাকে কোলে নিতে যেত, কান্না বাড়তো ওনার। শুধু হাহুতাশ করে বলতেন, আপা আমার ওই মেয়েটারও তো এখন খিদে পেয়েছে তাই না? ও নিশ্চয়ই কাঁদছে। ও কি ওর মাকে খুঁজছে না আপা? আমার মেয়েটাকে কোথায় পাবো আপা? কে এনে দেবে? কি করলে এনে দেবে? আপাও বেঁচে আছে তো। স্বার্থপেট তুষির পানে চাইলো, চিবুক গলায় নামিয়ে ফোপাচ্ছে মেয়েটা। একটু থেমে বলল, আমার কাছে বাবার ফোন পাওয়ার সুযোগ এলো ঘটনার 1 সপ্তাহ পর। বাবা ওয়াশরুমে ছিলেন, ফোন টেবিলে। আমি ছো মেরে নিয়ে দৌড়ে নিজের রুমে চলে এলাম। ইনবক্সে ঢুকে দেখলাম ওই তারিখের কোনো মেসেজ নেই, এমনকি জেসমিন নামটাও সেভ নেই ফোনে। বুঝলাম বাবা সব ডিলিট করে দিয়েছে। তারপর পাগলের মতো সারা ফোন ঘাটলাম আমি। সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য জানি না। তারপর স্বার্থ থেমে গেল, কৌতূহলে মুখ তুলল তুষি। তারপর অতীতের সেই বিদঘুটে দৃশ্য স্বার্থর সামনে ভেসে উঠল। কানে বাজলো সেসব জঘন্য ফোন আলাপ। সৈকতের ফোনে অটোকল রেকর্ডার চালু ছিল। হয়তো একটু ডিলিট করতে ভুলে গিয়েছিলেন ভদ্রলোক। স্বার্থ তারিখ ঘেটে ঘুটে একটা নাম্বার দেখলো। 10 মিনিটের কথোপকথন। কাপা আঙ্গুল নেড়ে পেস করলো সেখানে। ভেসে এলো সৈকতের চাপা স্বর, সমস্যা কি তোমার? কেটে দেওয়ার পরেও এতবার কল করছো কেন? ওপাশের রিনরিনে নারী স্বর বলল, ইস খুব ব্যস্ত বুঝি। বাচ্চাটাকে তাহলে আর খুঁজেই পেলে না? তুমি এসব কি করে জানো? সেটা তো বড় কথা নয়। বড় কথা হলো এখন তোমার কেমন লাগছে। পরিবার পরিবার করে আমাকে ছেড়ে গেলে এখন পরিবারের এই দুর্ভোগ দুর্দশাগুলো উপভোগ করছো নিশ্চয়। সৈকত রেগে বললেন, বিপদের সময় এসব কেমন মজা জেসপিন? তুমি জানো সাইফুলের উপর দিয়ে কি যাচ্ছে? ওর একটা বাচ্চা মিসিং এখনো। একটা বাচ্চা? এমা, বাচ্চা কি দুটো ছিল নাকি? ইস ভুল হয়ে গেল তাহলে। ফোন রাখো। আরে শোনো তো, এত রাগ কিসের সৈকত? আগে তো ঘন্টার পর ঘন্টা কথা বলতে, এখন 2 মিনিটও দিচ্ছ না। জেসমিন ফোন রাখো, মানুষকে জ্বালানোর একটা সীমা থাকে। আমার পরিবারের কি অবস্থা আন্দাজ আছে তোমার? থাকবে না কেন? অবশ্যই আছে। বাচ্চা হারালে সবারই কষ্ট হয় সৈকত। সবার মনের উপর দিয়ে ঝড় যায়। আমারও এমন হয়েছিল, তুমি যখন নিষ্ঠুরের মতো বলে দিলে আমাদের বাচ্চাটাকে অ্যাভয়েড করে ফেলতে। স্বার্থর চোখ কেঁপে উঠল, বাচ্চা? তোমার জন্য বাবা আমাকে জোর করে নিয়ে অ্যাবর্ট করিয়ে দিয়েছেন। আমার প্রথম সন্তান ছিল সৈকত। কি ক্ষতি করেছিলাম আমি তোমার? কেন আমার সাথে এমন করলে? তোমার ভাই আমাকে ফোন করে যা নয় তা বলেছে সেদিন। আমি তোমার রক্ষিতা বলো। রক্ষিতা আমি? আমি তো রক্ষিতা হতে চাইনি সৈকত। আমি তোমার স্ত্রী হতে চেয়েছিলাম। স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, কিন্তু তুমি সেই স্বপ্ন পায়ে পিষে দিয়েছো। ইউজ করেছো আমাকে। যদি শুরুতেই বলে দিতে তোমার স্ত্রী জীবিত, আমাদের সম্পর্ক এত দূর গড়াতই না। তুমি ঠকিয়েছো আমাকে। তোমার স্ত্রীর দুটো ছেলে রেখে মারা গেছেন তাই না? এসবই বলেছিলে তো। দিনের পর দিন আমাকে ব্যবহার করে, আমার শরীরটাকে ব্যবহার করে পরিবারের দুহাই দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছো আমাকে। তোমার জন্য আজ বাবাও পরিবারের কেউ আমার পাশে নেই। প্রত্যেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রত্যেকে। এই একগান আর কত গাইবে? যা হয়েছিল সব আমাদের সম্মতিতে। আমি তো তোমাকে জোর করিনি। আর এসব কথা বলার আর সময় নেই আমার। বাড়ির লোকদের এখন। জেসমিন হাসলো, মাঝপথেই বলল, খারাপ অবস্থা তাই তো? অবস্থা তোমাদের আরো খারাপ হবে সৈয়দ শওকত ইসলাম। জেসমিন আরাকে তুমি চেনো না। আমাকে ঠকিয়ে তুমি আমার জীবন, আমার বাচ্চার জীবন নিয়ে তোমার ভাই আমাকে নোংরা ভাষায় গালাগালি করেছে। তোমাদের আমি এক দণ্ড শান্তি দেব না। সবে শুরু করলাম, এবার দেখবে কি হয়। সৈকতের গলার স্বর বদলে গেল এবার। সতর্ক কণ্ঠে বলল, কি করেছো তুমি জেসমিন? জেসমিনের স্বর উৎফুল্ল। উহু, প্রশ্নটা হবে কি করিনি, কারণ আমিই তো সব করেছি। তোমার ভাই ওই দিন আমাকে খুব শাসাচ্ছিল জানো, এই করবে সেই করবে, অথচ কিছু করার আগেই বেচারাকে গুটিতে আমি মাত দিয়ে দিয়েছি। এখন নিশ্চয়ই গুনগুন করে কাজ। ইস মায়া হচ্ছে ওনার জন্য। প্লিজ গিয়ে বলো যেন না কাঁদে। কারণ যে ভাইয়ের জন্য অচেনা এক মহিলার সাথে উনি এত জঘন্য ভাষায় হম্বিতম্বি করলো, ওনার বাচ্চা তো সেই নিয়ে গেছে। ওনার ভাইয়ের একমাত্র প্রেমিকা।
সৈকত স্তম্ভিতের ন্যায় আওড়ালেন, জেসমিন, বাচ্চা তুমি চুরি করিয়েছো? শুধু চুরিই করায়নি, মারতে পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে বোধহয় কাজ শেষও হয়ে গেছে। বললাম না, সবে শুরু। আমার বাচ্চাটা যখন বাঁচেনি সৈকত, তোমার পরিবারের একটা বাচ্চাকেও আমি বাঁচতে দেব না। তোমার ছেলেদেরও আমি শেষ করে দেব। আই প্রমিস ইউ, ধরে ধরে শেষ করে দেব আমি সবাইকে। স্বার্থ এর বেশি শুনতে পারেনি। ঠক ঠক করা হাত থেকে ফোনটা ঝুপ করে পড়ে গেল নিচে। বুক জ্বলছে, চোখের সামনে লালচে অন্ধকারে তলিয়েছে সব। তক্ষুনি ছুটে এসে দরজায় দাঁড়ালেন সৈকত। ভদ্রলোকের শক্ত চোয়াল বদলালো। মেঝেতে পড়ে থাকা ফোন আর স্বার্থের ছলো ছলো চোখের আগুন দেখে। ততটুকু ছেলে অথচ ঘাবড়ে গেলেন সৈকত। পড়ে থাকা ফোনটা তখনও বাজছে। ভেসে আসা কথন শুনে ভদ্রলোকের মুখ বিবর্ণ হলো। পাংশুটে দেখালো চোখ দুটো। ওপাশ থেকে ধীরুজ পায়ে হেঁটে এসে বাবার মুখোমুখি থামলো স্বার্থ। শোকত হা করতে গেলে পূর্বেই ঘৃণায় উগলে পড়লো ছেলেটা। মেঝেতে একদলা থুতু ফেলে বলল, ছি! বাড়িতে তখন সবাই আছে। স্বার্থ ছুটে বেরিয়ে যেতেই সৈকত শওকত আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেলেন। ছেলেটা যদি গিয়ে সবাইকে সব বলে দেয়। ততস্থ পিছু নিলেন ওর, অথচ স্বার্থ নিচে নামেনি। ওপরের সিঁড়িগোড়ায় এসে দাঁড়িয়ে গেল হঠাৎ। তখন দুপুরবেলা একসাথে খেতে বসেছে সবাই। ইউষাকে কোলে নিয়ে চেয়ারে বসেছিলেন রেহনুমা। তনিমা পাশে দাঁড়িয়ে তাকে মুখে তুলে খাওয়াচ্ছেন। অয়নের থালায় এটা সেটা বেড়ে দিচ্ছেন সাইফুল। দাদু ভাই দিদুন প্রত্যেকে ছিল। বাড়ির দেয়ালগুলোয় তখনও দুটো সন্তান হারিয়ে যাওয়ার বিষণ্ণতা লেগে, অথচ এসবের মাঝেও সকলের এই মিল ভালোবাসা, এই আন্তরিকতা থমকে রাখলো কিশোরকে। নিচে আর এলো না স্বার্থ। অসহায় চোখে কিছুক্ষণ চেয়ে থেকে ফের ছুটে ঢুকে গেল কামরায়। তার দৌড় চাপানোর শব্দ পৌঁছে গেল খাবার ঘরে। সবার সাথে সাথে একচোট কেঁপে উঠলেন শওকত। কয়েক পাক বেগ বদলানো নেওয়া হাওয়া স্বার্থকে ফের বর্তমানে আনলো। গৌরবর্ণের যুবকের মুখে এক ঘোর অনামিশা। আর্দ্রস্বরে বললেন, একটা ছেলের কাছে তার বাবা আইডল, তার আদর্শ হয়। আমিও আমার বাবাকে আইডল হিসেবে জানতাম। ভাবতাম বড় হয়ে বাবার মতো অফিসার হব, দেশের সেবা করব। অথচ আমার সেই বাবা এক মেয়েকে মিথ্যা কথা বলে আমার জীবিত মাকে মৃত বানিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলল, যার গর্ভে বাবার অবৈধ সত্তা। স্বার্থ চোখ খিচে থামে, ফের বলে, অতটুকু বয়সে নিজের বাবার এমন কুৎসিত চরিত্রটা জানার পর আমার সারা শরীর ঘৃণায় রিরি করছিল। যে সময়টা ছোট মা উদ্গ্রীব হয়ে প্রহর গুনতেন মেয়ের একটা খবর পাওয়ার আশায়, চাচ্চু প্রতি সপ্তাহে নুরনগরের থানায় চক্কর কেটে আসতেন। সেখানে সব জেনেও আমি কাউকে কিচ্ছু বলতে পারিনি। কি করে বলতাম? ওই লোকটা যেমনই হোক, যাই হোক, উনি তো আমার বাবা। সব জানার পর আমি যেভাবে ওনাকে থুতু দিয়ে এলাম, বাড়ির সবাই নিশ্চয়ই তাই করবে। যে চাচ্চু ভাই অন্ত পান, যে ছোট মা ভাসুরকে শ্রদ্ধায় মাথায় করে রাখেন, আমার মা এত কিছুর পরেও যখন স্বামীর একটু যত্ন পেতে শুরু করলেন, এসব জানলে যে প্রত্যেকে ঘৃণা করবে তাকে, সবার সম্পর্কে ভাঙন ধরবে। আমাদের এতদিনের একসাথে থাকা, আমাদের পরিবার সব ভেঙে যাবে সব। তাই চুপচাপ নিজের মাঝে দাফন করলাম সত্যিটা। কিন্তু দিন যত যাচ্ছিল ওই অপরাধবোধ, ওই ঘা কুড়ে কুড়ে খেতে শুরু করলো আমাকে। যখন দেখতাম ইউষার জন্মদিন এলেই ছোট মা পাগলামো করছেন, ছোট চাচু খবর নিতে ক্লান্ত হচ্ছেন না, ভাতের থালায় আঙ্গুর নাড়তে নাড়তে চোখের জল মুছছেন আমার মা, সায়নের শোকে রুম অন্ধকার করে গুনগুন করে কাঁদতেন। আর আমার বাবা তার প্রেমিকার অন্যায় নিজের স্বার্থে চুপ করে গিলে ফেলেছিলেন। তখন আমাকেই সব থেকে বড় কালপিট মনে হতো। মনে হতো কেন আমি কাউকে কিচ্ছু বলতে পারিনি। তুষি ধরফরিয়ে শুধালো, আর জেসমিন? জেসমিনের কি হয়েছিল? জানি না। ওইটুকু বয়সে ওনার খোঁজ নেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। যখন একটু বড় হলাম, সোর্স লাগিয়েছিলাম একবার। ওনার বাবা রিটায়ার্ড কমিশনার ছিলেন, পুরো পরিবার সবাই নিউ ইয়র্কে সেটেলড। কেবল জেসমিন থাকতেন এখানে। ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিলেন তিনি। তাই মেয়ে কি করতো কি না করতো ওনারা জানতেন না। খোঁজ নেওয়ার পর জানতে পারি শি কমিটেড সুইসাইড। তুষি সুইসাইড মানে বোঝে। আতকে বললেন, সে কি? হু? আমাদের পরিবারকে শেষ করে দেওয়াটা ওনার হুমকি ছিল, যাতে বাবা ফিরে যান। কিন্তু বাবা ফিরলেন না। উল্টে ওনার সাথে যোগাযোগ করার সব রাস্তা বন্ধ করে দিলেন। হয়তো এই অবজ্ঞা নিতে পারেননি তাই। আর ঠিক এই কারণে আমি আমার বাবাকে ঘৃণা করি। বউ সন্তান থাকা সত্ত্বেও একটা মেয়েকে মিথ্যে বলে দিনের পর দিন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে সর্বশান্ত করে দেওয়া মানুষটাকে আমি নিজের সবটুকু দিয়ে ঘৃণা করি। জেসমিনের তো দোষ নেই, সব দোষ ওনার। ওনার এই ব্যভিচার, এই পাপের জন্য কতগুলো জীবন শেষ হয়ে গেল।
একটা বাচ্চা তো পৃথিবীতে আসার সুযোগই পেল না। কতগুলো মা তার সন্তান হারিয়েছে, কতগুলো মেয়ে তাদের বেঁচে থাকার সুখ হারিয়েছে। এরপরেও ওই লোকটাকে আমি কি করে বাবা ডাকবো? আমি ওনার সন্তান ভাবলেই তো আমার নিজের প্রতি ঘেন্না হয়। তাই আমি ওনাকে কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন না। চাঁদের আলোয় তুষি স্পষ্ট দেখলো স্বার্থের চোখের কোণ বেয়ে একটা জলের ধারা নামছে। মেয়েটা নিজেও কাঁদছিল, অথচ প্রিয় পুরুষের চোখের পানিতে ভেতরটা কেঁপে উঠলো সজোরে। অধৈর্য হাতে পানিটা মুছে দিল তুষি, অস্থির চিত্রে বলল, কাঁদবেন না, কাঁদবেন না। স্বার্থ সুদূর থেকে চোখ এনে পাশ ফিরে চাইলো, ফেললো তুষির মেদুর মুখে। মেয়েটার নরম দৃষ্টিতে অগাধ মায়া, ভরসা অনেক। কয়েক সেকেন্ড নিশ্চুপ চেয়ে রইল সে। তারপর কিছু একটা হয়তো হলো। আচমকা হুড়মুড় করে তুষিকে জড়িয়ে ধরলো স্বার্থ। এত দ্রুত, এত জোরে, রীতিমতো তুষির শীর্ণ বুকের ভেতর তার মাথা ঢুকে যায়। অপুস্থিতি আর হকচকানো ওই দোলনার কাঠের গায়ে হেলে পড়ে মেয়েটা। বলিষ্ঠ দুহাত দিয়ে তুষির পাতলা শরীরটাকে স্বার্থ এত আষ্টেপৃষ্টে ধরেছে, রীতিমতো শ্বাস নেওয়া দুষ্কর হয়ে গেল। কিন্তু টু শব্দও করল না তুষি। কাঁপা কাঁপা হাত দুটো তুলে স্বার্থের পিঠে রাখলো সে। পরপর খুব শক্ত করলো বাঁধন। আজকের এই লুটপাট হওয়া জ্যোৎস্নায় প্রথমবার দুটো শরীর মিশলো একে অন্যের সাথে। এরপর কি হবে কে জানে। রাতের মধ্যভাগ শেষের পথে। অনেকক্ষণ যাবৎ শুয়ে এপাশ ওপাশ করছিল সাইফুল। ঘুম আসার নাম নেই আজ। ভুরু দুটো কুঁচকে একদম কপাল বরাবর বসানো সাদা বাল্বটাকে দেখলেন তিনি। তারপর ক্লান্ত চোখে চাইলেন পাশে গুম মেরে বসে থাকা স্ত্রীর পানে। চশচক শব্দ করে বললেন, লাইটটা এবার বন্ধ করো রেহনুমা, আলোতে ঘুম হয় না আমার। রেহনুমা চুপ করে বসে রইলেন। ভার মুখ দেখে দীর্ঘশ্বাস ফেললেন সাইফুল। হয়েছে কি তোমার? কটা বাজে? এখনো ঘুমাচ্ছ না কেন? ভদ্রমহিলা ছুঁড়ে ছুঁড়ে বললেন, মন চাইছে না। তোমার ঘুম এসেছে, তুমি ঘুমাও। আমিও বা ঘুমাতে পারছি কই? মুখের সামনে একটা লাইট জ্বালিয়ে রেখেছো, কড়া আলো একেবারে চোখে এসে লাগছে। রেহমনা দুম করে উঠে গিয়ে সুইচ টিপে দিলেন। হয়েছে শান্তি, এবার নাক ডেকে ঘুমাও। সাইফুল প্রসন্ন চিত্রে মাথা নেড়ে ওপাশ ফিরে শুলেন। অমনি রেহুমনার মুখ অন্ধকারে ঢুকলো। ভেজা গলায় থমথম করে বললেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো ঘুম আসবেই। মনে কত আনন্দ আপনার। মেয়ে বাবা বাবা করে ডাকলো সারাদিন, বুকে জড়িয়ে ধরলো। সব জ্বালা তো আমার। আমি মা হয়ে একটু ছুতেও পারলাম না। সাইফুল হাসলেন, লম্বা নিঃশ্বাস ফেলে উঠে বসলেন এবার। হাত দিয়ে জায়গা দেখিয়ে বললেন, এসো এখানে। রেহনুমা গোমরা মুখে এসে বসলেন পাশে, কিন্তু চেহারা ঘুরিয়ে রাখলেন অন্যদিকে। ভদ্রলোক বললেন, এতক্ষণ না ঘুমিয়ে বসে থাকার কারণ তবে এই? তো কি করব? শুনলে না মেয়ে কি বলল? ওর মা নেই। ও আমার মেয়ে নয়। আমার বানানো কেক পর্যন্ত কাটলো না। আমার বুঝি কষ্ট হয় না? রেহনুমার চোখ ছলছল করে উঠল, কণ্ঠ ভিজে পোকারো। সাইফুল ব্যতিব্যস্ত আওড়ালেন, এই যে, একটা বাচ্চার মতো কাঁদছো রেহনুমা। আরে বাবা, মেয়েটা একটু রেগে আছে এখন, কিছুদিন সময় দাও ওকে, সব আপনা আপনি ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আমি এতদিনে ঢের বুঝেছি তুষি খুব তেরা। ও আমাকে পছন্দ করে না সাইফুল। এই অভিমান যদি ঘৃণায় বদলে যায়, ও যদি স্বার্থর মতো আমার সাথে আর কখনো কথা না বলে, আমি তখন কি করব সাইফুল? আমার তো ভাইজানের মতো সহ্য শক্তি নেই বলো। আমার তো বুক ফেটে যাবে। এরকম কিচ্ছু হবে না রেহনুমা। আমি বলছি তো, তুষি সব ভুলে যাবে। স্বার্থ একটু বেশি স্টিক, তুষি তা নয়। ভাইজানের ব্যাপারটা মনে নেই? সারাদিন ওকে বকাঝকা করতো, এক টেবিলে বসতেও চায়নি, খেতে। তা সত্ত্বেও যখন উনি অসুস্থ হলেন, মেয়েটা ভাঙা পা নিয়ে হাসপাতালে নিয়ে গেল। সেই মেয়ে কি তার মায়ের সাথে রাগ ধরে রাখতে পারে? এও সম্ভব? রেহনুমা সিক্ত নয়নে একটুখানি আশায় এসে ভিড়ল। সত্যি বলছো? সত্যি রে বাবা। তবে ভুল এখানে তোমারও আছে রেহনুমা। কেন শুধু শুধু আজে বাজে কথা বলতে মেয়েটাকে? বস্তিতে বড় হয়েছে বলেই তাকে কেন ছোট করে দেখতে হবে? সেজন্য না। আসলে তুমি তো জানো স্বার্থ, অয়ন, ওদের প্রতি আমি কত দুর্বল। ওদের সাথে কেউ খারাপ কিছু করলে আমি নিতে পারি না। যখন জানতে পারলাম মাঝার লোকটার সাথে মিলে তুষি মিথ্যে মিথ্যে বউ সেজে বসেছে, তাও আবার টাকার লোভে, ওই মুহূর্তে স্বার্থের অপমানের কথা ভেবে আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। ইনিয়ে বিনিয়ে রাগটা আমার বেরিয়ে আসতো। কতবার চেষ্টা করেছি একটু নরম ভাবে কথা বলার, হতো না। মনে হতো মেয়েটা জোচ্চোর ঠক, আমাদের ছেলেকে ঠকিয়ে বিয়ে করেছে, তখন রাগ হতো আর যখনই জানলে ওই জোচ্চোর মেয়ে তোমার নিজের, তখন সব রাগ শেষ হয়ে গেল। তখন থেকে ভালোবাসতে শুরু করলে, এটা তুষির কাছে গরমিল হবে না? ও তো ভাবতেই পারে যে আমাকে বস্তি ভেবে দূরছাই করলো, নিজের মেয়ে জানতেই বুকে টানতে চাইছে।
তখনও রাগ হওয়া কি স্বাভাবিক নয়? শিশুর মতো ঘাড় নাড়লেন রেহনুমা। সাইফুল বললেন, তাহলে মেয়েটা তো নিজের জায়গায় ঠিক। আমি বা তুমি হলে নিশ্চয়ই আমরাও এমন করতাম। রমণীর কথা বেশ অবোধ শোনালো। তবে এবার আমি কি করব? কি আবার করবে? মেয়ের বান ভাঙানোর চেষ্টা ছাড়া তো উপায় নেই। আমার রাগকে তো কখনো পাত্তা দিলে না, সব সময় ঝগড়া লাগলেই আমাকে এসে ক্ষমা চাইতে হতো। এখন নাও, মেয়ের রাগ সামলাও। ওর চোখে আজ তুমি যতটা খারাপ, চেষ্টা করো তার চেয়েও বেস্ট মা হয়ে ওঠার। রেহনুমা ভারী দুশ্চিন্তায় পড়লেন, কি যে করবেন। এর মাঝেই দরজায় টোকা পড়ল। ভেসে এলো চাপা নারী কণ্ঠ। ও ছোট, ঘুমিয়েছিস? ততস্থ চোখ মুছলেন রেহনু। আপা, হ্যাঁ আপা, আসছি। উনি নেমে যেতে সাইফুল আরাম করে শুলেন। কাল সকাল সকাল অফিস যেতে হবে। ভাইজান এখনো ঠিক করে সুস্থ নন। বেড রেস্টের 2 মাস এখনো শেষ হয়নি বলে চাপটা ঘাড়ে বেশ হালকা পাতলা পড়েছে। রেহনুমা দরজা খুলে হাসলেন, আপা ঘুমাওনি না? আর আমি জানতাম তুইও ঘুমাসনি, এদিকে আয়। তারপর হাতটা ধরে সাথে নিয়ে চললেন তনিমা। রেহনুমা যেতে যেতে শুনলেন ইউষার ঘর থেকে খুব জোরালো গানের শব্দ আসছে। অবাক হয়ে বলেন, ওমা, এই রাত বিরাতে মেয়েটা আবার সাউন্ড সিস্টেম বাজিয়েছে কেন? আরে আজ ওর জন্মদিন না, একটু তো আনন্দ করবে। তার উপর আবার দুবোন কত বছর পর এক হলো। তুই ওসব ছাড়, বস এখানে। দোতলার ফাঁকা জায়গায় একটা টি কর্নার করা, ছোট দুটো বোতলের মোড়ার, বেতের মোড়ার মাঝে আরেকটা গোল টেবিল পাতা। তনিমা একটা টেনে বসতে আঁচল গুছিয়ে রেহনুমাও বসলেন, শুধালেন বড় কৌতূহলে, কি হয়েছে আপা? আবার কি হবে? হয়েছে তো আপনার, চোখে পানি কেন? এখনো শোক কাটেনি? ভদ্রমহিলা মাথা নোয়ালেন। এমনি। কাঁদছিস কেন বোকা? তুষির মন কত নরম জানিস না? মেয়েটা খুব ভালো, দেখবি দুটো দিন গেলে আপনা আপনি বুকে এসে পড়বে। রেহনুমা ঘাড় নাড়ালেন একটু করে। তনিমা হাসি হাসি মুখ করে বললেন, আমি কি ভাবছি জানিস? আমার কেমন যা থেকে এখন বিয়ান হয়ে গেলাম। আমরা কেমন যা থেকে এখন বিয়ান হয়ে গেলাম। তোর মেয়ে এখন আমার ছেলের বউ, আবার আমার ছেলেটা তোর মেয়ের জামাই। রেহনুমা হাসলেন এতক্ষণে, প্রফুল্ল চিত্রে বললেন, আরে তাই তো, এত কিছুর মাঝে কথাটা আমি ভুলেই গিয়েছিলাম। তনিমা হাতটা ধরে বললেন, আমি তোর ভাইজানকেও বলেছিলাম, ভালোই হয়েছে সেদিন কোণে পাল্টে যাওয়ায়। এজন্যই বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ওই দিন ভুল করে ওদের বিয়ে না হলে আজ আমরা তুষিকে পেতাম কথায় কোথায় বলতো? রেহনুমার হাসিটা মুছে গেল হঠাৎ, কপালে ভাঁজ ফেলে বললেন, কিন্তু আপা, বিয়েটা কি আদৌ হয়েছিল? ওমা, এ আবার কেমন কথা? কেন হবে না? আপা, হাসনা খালার কথা শুনলে না তুমি? ওনার ছেলে বিদেশে মারা গেছেন। তাহলে তো তুষির বাবা মায়ের নাম ভুল, ওনার বানানো। মানে এমন এমন নাম যাদের পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। আর কাবিন নামায় বাবা মায়ের ভুল নাম দেওয়া থাকলে বিয়ে কি করে হলো? তার উপর ছেলে মেয়ে দুটোর কেউই তো রাজি ছিল না। বিয়ে তো বৈধ হয়নি আপা। এতদিন এসব নিয়ে ভাবিনি, কিন্তু এখন? তাই তো, আমার যে এসব মাথাতেই আসেনি। তাহলে এখন উপায়? রেহনুমা সাগ্রহে শুধালেন, ওদের আবার নতুন করে বিয়ে দিয়ে দিই। পরপরই শাঙ্কিত হয়ে বললেন, কিন্তু স্বার্থ, ও কি রাজি হবে? তুষিকে তো ও পছন্দই করে না। তনিমা ভাবুক হয়ে বললেন, মহাচিন্তায় ফেলে দিলে দেখছি। কি করব এখন? তুই একবার আলোচনা করে দেখবি। রেহনুমা মাথা পিছিয়ে 2 হাত নেড়ে বলল, না না বাবা, যা রাগ তোমার ছেলের, বিয়ে টিয়ে নিয়ে কিছু বলতে গেলে ইংরেজিতে কত কত কথা শুনিয়ে দেবে, আমি পারবো না। তনিমা শ্বাস ফেললেন, আচ্ছা, তাহলে আমিই বলবো। সকাল হোক, তবে মনে হচ্ছে না এবার আর আপত্তি করবে। এখন তুষির তো পরিচয় পাল্টেছে, এবার স্বার্থ এক পায়ে রাজি হবে দেখিস। তাই যেন হয় আপা, তাই যেন হয়। অন্ধকার রাতের বুক ফুঁড়ে ভোরের ঠান্ডা হাওয়া সদর্পে ছুটে আসছে। পাখির কিচিরমিচির ডাকে মুখরিত বাতায়ন। একটু একটু করে তুলতে থাকা দোলনায় এখনো ঠায় বসে আছে তুষি। মেয়েটার চেহারায় ক্লান্তি, পায়ের পাতা থেকে পিঠের হাড়টাও বিবশ ভঙ্গিতে মিশে আছে যেন। অথচ দু চোখ ছাপানো বিমোহ নিয়ে নিষ্পলক এক পুরুষ পানে চেয়ে রইল সে। কোলের উপর মাথা রেখে ঘুমাচ্ছে স্বার্থ, বড় গভীর ঘুম। আর সেই ঘুমন্ত মুখখানা দেখে নিজের ইহকাল ক্ষণিকের জন্য ভুলে বসলো তুষি। ভুলল নিদ্রার সামান্য একটু নড়চড় শরীরের, পাছে স্বার্থের ঘুম ভেঙে যায়। নিরন্তর তার টিম করা গোছানো চুলে হাত বুলালো সে। তুষির হৃদয় পটে একটা দুধসাদার সফেদ স্রোত কলকল করে বইছে, যার গতিবেগ আকাশের বুক হতে খসে পড়া তারার চেয়েও শতগুণ বেশি। বাপাসের টিপ টিপ শব্দটাও ততাধিক ভারী। তুষি মন ভরে সার্থকে দেখলো আজ। একটু সময়ের জন্য চোখ সরাতে হয়নি, স্বার্থের তীক্ষ্ণ চাহনি থেকে লুকাতে হয়নি নিজেকে। পেল্লব আঙ্গুল চালিয়ে মানুষটার শক্ত চিবুক ছুলো ছুলো, খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গাল জোড়া। এক
অবাধ্য অশান্ত ইচ্ছে হৃদয়ে উকি দিল হঠাৎ। মন চাইল স্বার্থের ঠিক কপালে এক গভীর চুমু বসাতে। এই ইচ্ছে প্রেমিকার অস্থির মনের, নাকি স্ত্রী হিসেবে অধিকারের তুষি জানে না। শুধু জানে কিছু ইচ্ছেকে প্রশ্রয় দিতে হয়। মেয়েটা আস্তে ধীরে ঠোঁট নামিয়ে আনলো। অষ্টপুত্রের নরম ত্বক যখনই ছুঁই ছুঁই হবে তখনই নড়ে উঠল স্বার্থ। সহসা বিদ্যুৎ বেগে সরে এলো তুষি। স্বার্থ বালিশ ভেবে দু হাতে আরেকটু আঁকড়ে ধরলো ওর লতানো কোমর। মসৃণ পেটে মুখ গুজে দিতে তুষির বিচ্ছিন্ন শরীর স্তম্ভ বনে গেল। মূর্তি বনে দোলনার কাঠে লেগে গেল মেয়েটা। ধাতব হাতলগুলো শব্দ হলো জোরে। স্বার্থের ঘুম ভেঙে গেল তাতে। কুচকানো ভুরুর নিচে দ্বিভুত চোখে চোখ মেলে চাইলো সে। তুষি ঢোক গিলল অমনি। মুখটা ছোট হয়ে গেল। মানুষটার গায়ে রাখা হাত জোড়া সরালো ঝট করে। স্বার্থ হতবুদ্ধি চোখে এক পল আশেপাশে দেখলো। মাথার উপর খোলা আকাশ দেখে সেই রেশ বাড়লো আরো। যখনই চোখ দুটো পৌঁছালো তুষির শুষ্ক মুখে, চমকে গেল ছেলেটা। 2 সেকেন্ড প্রকট নেত্রে চেয়ে থেকে তরাক করে উঠে বসলো স্বার্থ। ছিটকে সরলো কয়েক হাত দূরত্বে। চেহারা স্পষ্ট অস্বস্তি। পরপর চর্ষচুক শব্দ করে কপালে আঙ্গুল ঘষল স্বার্থ। তুষি মিনমিন করে আগ বাড়িয়ে বলল, রাতে মানে রাতে মানে হয়েছে কি? আপনি আসলে পুরো কথা শুনলো না সে। ঝট করে দাঁড়িয়ে ছুঁড়ে দিয়ে গেল সরি। তারপর তরবর করে ছাদ থেকে নেমে গেল নিচে। তুষি সুস্থির বনে চেয়ে রইল সেদিকে। পরপর চিবুক নামিয়ে মিটিমিটি হাসলো। লাজুক লাজুক হাব ভাব করে বলল, আপনি সরি, আর আমি আই লাভ ইউ। ইউষা একটা চেয়ার টেনে খাবার টেবিলে বসলো। কাঁধের ব্যাগটা রাখলো তার পাশের কেদারায়। ভাঙা গলা তুলে ডাকলো, মা, 1 কাপ চা দেবে? রান্নাঘর থেকে মাথা নামিয়ে তাকালেন তনিমা। বললেন, ইউষা, চা চাইলে? তোর গলার এ কি অবস্থা? এত ভাঙলো কি করে? সারা রাত এসি সিরে ঘুমিয়েছিস? শুকনো হাসলো মেয়েটা। হ্যাঁ, মানে ওই আর কি। মা ওঠেনি এখনো? না, ঘুমাক একটু, আমি চা দিচ্ছি, দাঁড়া। ইউষা ঘাড় নাড়ালো। চুপ করে চেয়ে রইল খালি প্লেটের দিকে। কাল সারা রাত ও কেঁদেছে, গলা ফাটিয়ে আর্তচিৎকার করেছে। সেজন্য গলায় ব্যথা করছে খুব। ঢোক গিললেও যেন টান পড়ছে নলিতে। কিছু সময় পর স্কুলের জন্য তৈরি হয়ে নেমে এলো মিন্টু। চুপচাপ গুরুতর মুখে বসলো ইউষার থেকে কয়েক হাত দূরে। থমথমে কণ্ঠে বলল, বড় মা, খাবার দাও। ইউষা শান্ত চোখ তুলে এক পল ভাইকে দেখলো। মিন্টু এমনিতে চটপটে। আজ হলো কি? জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? দুপাশে মাথা নাড়ল ছেলেটা। বোঝালো কিছু না। ইউষা বলল, ওহো, কিছু তো একটা ঘটিয়েছিস। তুই তো এমন চুপ থাকার ছেলে না। আবার ক্লাস টেস্টে ফেল করেছিস, তাই না? মিন্টু রেগে রেগে বলল, তুই আমার সাথে কথা বলবি না। তুইও ভালো না। তোর সাথে মিশে ভালো না তুষিপুও ভালো না হয়ে যাচ্ছে। কি করলাম? তোরা যে কাল এক ঘরে ঘুমালি, গান বাজিয়ে নাচানাচি করলি, আমি যে এত দরজা ঢাকিয়ে ডাকলাম, খুললি না কেন? আমি তোদের 2 বোনের একমাত্র ভাই, কিন্তু তোরা আমাকে ছাড়া রুম পার্টি করতে পারলি? ছি! ইউষার কথা বন্ধ হয়ে গেল। চেয়ে রইল অসহায় চোখে। ও কাল গান ছেড়ে নাচছিল, রুম পার্টি করছিল। তার ভাবনার মাঝেই ওপরের কোনো এক ঘর থেকে পুরুষালী স্বর ছুটে এলো নিচে, মামুনি, আমার চা। ইউষা ছলকে উঠল। কাটা ফোটার মতো অহেতুক কাঁপলো তার সমস্ত শরীর। কিন্তু এই কাঁপুনি তো অনুভূতির নয়, একতরফা প্রেমের তরে সবকিছু হারিয়ে ফেলার বিষণ্ণতায়। সতেজ ফুলের নেতিয়ে মুষড়ে যাওয়ার মতো শরীর ভেঙে এলো ইউষার। মাথা নোয়ানোর মাঝে রান্নাঘর থেকে ছুটে এলেন তনিমা। এক হাতের পরোটা ডিম পোচের প্লেটটা রাখলেন মিন্টুর সামনে। আরেক কাপ চা ইউষার সামনে রেখে বড় ব্যস্ত গলায় বললেন, অয়নকে একটু চাটা দিয়ে আয় না, মা। কেমন করে আটকে উঠলো মেয়েটা। আমি আমি কেন বড় মা? তুমি যাও না। রান্নাঘরে অনেক কাজ। চুলায় আলু ভাজি বসিয়েছি। আসমতো কাপড় ধুতে ঢুকেছে। একটু পরে সবাই খেতে নামবে। ছেলেটা সেই কখন চা চেয়েছে, আমি ভুলেই গিয়েছিলাম। তাড়াতাড়ি দিয়ে আয় যা। ঈর্ষার ভেতরে আপত্তি, দ্বিধাদ্বন্দ্ব মুখ জুড়ে তনিমা কপাল কুঁচকে বললেন, কি হয়েছে তোর? আগে তো বলার আগে অয়নের কাজে দৌড়ে দৌড়ে যেতিস। কিছু বলেছে ও? বকাঝকা করেছে নাকি? মিন্টু টেনে টেনে বলল, অলস অলস। রান্নাঘর থেকে ঝাড়ুটা এনে পিঠে দুটো বাড়ি দাও, দেখবে ছুটতে যাবে। কথার পিঠে ইউষা আর চোখ পাকালো না, ধমকালোও না একটুখানি। ঠোঁট টিপে চুপ করে রইল। ভেতরে সে ক্লান্ত খুব। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তারপর কাপ তুলে হাতে বলল, নিয়ে যাচ্ছি। মেয়েটার যাওয়ার পথে হা করে চেয়ে রইল মিন্টু। বিস্ময় নিয়ে বলল, কি ব্যাপার বড় মা? ও আজ আমাকে ধমকালো না যে? একটু তো তেড়েও এলো না। তনিমারও একই প্রশ্ন। রোজ তো এ দুটোর খুনসুটিতে বাড়ি মাথায় ওঠে। বিভ্রান্ত চিত্রে বললেন, কিছুই বুঝতে পারছি না।
অয়নের ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো ইউষা, বড় করে শ্বাস টেনে নিঃশব্দে ঢুকলো ভেতরে। অয়ন তখন বারান্দায় ঝুলন্ত হ্যাবি ব্যাগটায় একের পর এক ঘুষি মারছে। পরনের স্যান্ডো গেঞ্জি ঘামে ভিজে লেপ্টে গেছে পিঠে। উন্মুক্ত ফর্সা ফোলা বাহুজোড়া, কোমরের কালো ট্রাউজার নিচের দিকে নেমে এসেছে কিছুটা। অথচ এই চোখ ধাঁধানো আকর্ষণীয় সতনু পুরুষ পানে ইউষা বেশিক্ষণ চাইল না। চট করে মুখ ফিরিয়ে নিয়ে ডাকলো হাস্যহীন, অয়ন ভাই তোমার চা। থামলো অয়ন, থামলো তার হুক প্র্যাকটিসিং। ঘাড়ে তোয়ালে ঝুলিয়ে ঘরের ভেতরে এলো, গলার ঘাম মুছতে বলল, যাক অবশেষে চা পেলাম তবে। আমি তো ভাবলাম আজ আসবে না। মামুনি এত ভুলো মনে হচ্ছে দিন দিন। এসব কথা বাড়ালো না, চুপ করে শুনে চায়ের কাপটা নামিয়ে রাখলো টেবিলে। ফিরতে পা বাড়াতে অয়ন বলল, কোথায় যাচ্ছিস? ক্লাস আছে। মাত্র 9টা বাজে, ক্লাস তো 11টায়। কিছু কি বলবে? অয়ন আশ্চর্য হলো। ইউষার জবাব রোবটের মতো। মেয়েটা তো এভাবে কথা বলে না। মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? কিছু না, যাই। ইউষা এক পা বাড়ালো অমনি হাতের কবজি টেনে ধরলো অয়ন। মেয়েটার বুক খণ্ড হলো, ভেঙে এলো শরীরটা। ক্লেশে চৌচির হয়ে ভাবলো, আমাকে ছুঁয়ো না অয়ন ভাই, যেটুকু বেঁচে আছে সেটুকুও মেরো না আমায়। ইউষা তাকায় এদিকে, কি হলো? তাকাতে বলছি তো। পুরো কণ্ঠে বাধ্য হয়ে পিছু ঘুরলো মেয়েটা। চেহারায় ঘোর আমাবস্যা দেখে অয়ন ভুরু গোছালো। গুরুতর ভঙ্গিতে গাল ছুটে হাত বাড়ানো মাত্রই চট করে সরে গেল ইউষা। একটু থমকালো অয়ন, পৃথিবীর সব নম্রতার কণ্ঠে ঠেলে বলল, তোর কি মন খারাপ ইউষা? কিছু হয়েছে? চোখ মুখ এত ফোলা কেন? শরীর খারাপ? ইউষা অবিলম্বে বলল, না, কদিন পরে পরীক্ষা, তাই একটু চিন্তা হচ্ছে। এই এক কথায় মেনে নিল অয়ন। ধরে রাখা হাত ছাড়লো সহসা। এতে চিন্তার কি আছে? পরীক্ষা আগে কখনো দিসনি, গাধা। ইউষার সুপ্ত বিষণ্ণতা মন ছাপিয়ে ভেসে উঠল মুখে, বিমর্ষর ন্যায় চেয়ে থেকে ভাবলো, অয়ন ভাই মন খারাপ বুঝলো, কিন্তু ওকে বুঝলো না। অবশ্য যার মনেই ও নেই, সে ওর মন বুঝবে কিভাবে? অয়ন চায়ে চুমুক দেয়। ইউষা চেয়ে রয় তখনও। বুকের ভেতরটা সহ তুফানে হু হু করে ওঠে। এই মানুষটা ওর নয়। যে ছিল ওর বয়স সন্ধিকালের গোপন কল্পনা, কিশোরীর আরাধনা, আর তরুণী বয়সের একমাত্র ভালোবাসা। সে অয়ন ওকে নিয়ে একদণ্ড এক ফোঁটাও কখনো ভাবেনি। এই হাহাকার, এই ব্যর্থতা ইউষা কি দিয়ে মেটাবে? এত শোক, এত যন্ত্রণা লুকানোর প্রয়াসে কে সান্ত্বনা দেবে ওকে? এমন গভীর ক্ষত ও যে কাউকে দেখাতেও পারবে না। সারা জীবন এই না পাওয়া কষ্ট নিজের ভেতরে দাফন করে ভালো থাকবে ইউষা। কি আশ্চর্য ভাবে স্বীয় বুকের ভেতর ইউষা আস্ত একটা কবর খুঁড়ে ফেললো, যে কবরের লাশটা স্বয়ং ওই। ও মরলো, ও ভালোবাসা মরলো, ও মরলো, ওর সব অনুভূতি আর স্বপ্নরাও। অথচ কেউ জানলো না, বুঝলো না, দেখলো না। আচ্ছা, একা একা বুকের মাঝে কষ্ট চেপে রাখার মতো দুর্ভোগ কি আর অন্য কিছুতে হয়? অয়ন তাকালো তখনই। ইউষা আকুল হয়েছে, ও ভুরু নাচায়, কি দেখছিস? ইউষার চোখ সরল না, মুখের চামড়াও নড়ল না, মুত্যের মতো শুধালো, একটা কথা বলবো অয়ন ভাই? অয়নের কণ্ঠে কৌতুক, না করলে বলবি না? ইউষা এই দুষ্টুমিতে সঙ্গ দিতে পারল না। বুকের টালমাটাল ঘূর্ণি ছাপিয়ে বেরিয়ে এলো, কখনো যদি জানতে পারো তুষি অন্য কাউকে ভালোবাসে, কি করবে তুমি? বিস্ফোরিত চোখে চাইলো অয়ন। মাথার উপর মিসাইল পড়েছে যেন। ঈষা জিভে ঠোঁট ভিজিয়ে বলল, না আসলে এমন হবে বলছি না, যদি এরকম কখন হয় আর কি। মানে ধরো হলো, কি করবে তাহলে? জ্বালিয়ে দেব। স্পষ্ট শান্ত জবাবে আটকে উঠল মেয়েটা, ভোরকে বলল, তুষিকে? হেসে ফেললো অয়ন, তুষিকে কেন জ্বালাবো? ও যাকে ভালোবাসবে তাকে। ঈশা হতবাক হয়ে বলল, কি বলছো তুমি? অয়ন কাঁদ উচিয়ে বলল, অফকোর্স আই উইল ডু ইট। ভালোবাসায় সবসময় ত্যাগ করতে নেই, কিছু কিছু ক্ষেত্রে ছিনিয়ে নিতে জানতে হয়। ভালোবাসা একটা যুদ্ধ ইউষা, এই যুদ্ধে কোনো ভুল নেই, অন্যায় নেই। যে তোর মানসিক শান্তির কারণ, সেই শান্তি কেড়ে নিতে যত প্রতিপক্ষই আসুক না কেন, লড়াই করতে হবে। ভালোবাসা মানে শক্তি, অধিকার, আত্মবিশ্বাস। তাই যাকে ভালোবাসবো তাকে নিজের পাশে রাখার জন্য পৃথিবীর সাথে যুদ্ধ করতে হলে করব না? ডোন্ট ইউ নো, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ। অয়নের কথা বলার ভঙ্গিমা সাবলীল, যেন এটাই ঠিক, এটাই উচিত। অথচ ইউষা স্তব্ধের মতো শুনে গেল। এ কোন অয়ন ভাই? পড়াকু, শান্ত, মেধাবী, হাসি খুশি অয়ন ভাইয়ের মুখে ছিনিয়ে নেওয়ার কথা, ভালোবাসা নিয়ে যুদ্ধের কথা। অয়ন ওর হা হওয়া দেখে হেসে উঠল জোরে। সশব্দে ওই হাসি হাওয়ায় ভেসে বেড়ালো। দু আঙ্গুল দিয়ে কপালে টুকা মেরে বলল, বোকা, মজা করছি। কিন্তু ইউষার এটা মজা মনে হলো না। তখনও ওই এক লাইন পড়ে রইল সে,
ভালোবাসা যুদ্ধের মতো। ভালোবাসলে পৃথিবীর সাথে যুদ্ধও করতে হবে। মনে মনে বলল, ভালোবাসার যুদ্ধ হলে আমি সেই সবার সাথে তোমার জন্য যুদ্ধ করতে পারবো অয়ন ভাই, যারা তোমাকে চায়। কিন্তু যাকে তুমি চাইছো তার সাথে যুদ্ধ করব, এতটা জোর তো আমার নেই। চলবে ইনশাআল্লাহ।